হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ফাইনাল স্টাডি। তোমাদেরকে সবাইকে আজকের ক্লাসে ওয়েলকাম জানাই। তো তোমাদের মক টেস্টের আজকে সলিউশন ক্লাস আমরা করাবো, ঠিক আছে। এই মক টেস্টে আমরা 25টা টোটাল প্রশ্ন ছিল ইংলিশের। তো আশা করি সকলেই উত্তর আমার সাথে দেবে, ঠিক আছে। তো চলো শুরু করছি আজকের ক্লাস। প্রথম প্রশ্ন স্ক্রিনে দেখতে পাচ্ছ। তোমাদের জন্য 5 থেকে 10 সেকেন্ড সময় দিব এবং তোমরা সেটা অ্যান্সার করবে এবং তারপরে আমি তার এক্সপ্লেনেশন দিয়ে দেবো, ঠিক আছে। প্রথম প্রশ্ন দেখো কি বলছে, হি ডায়েড ড্যাশ কলেরা। হি ডায়েড ড্যাশ কলেরা। এখানে অপশন আছে দেখো, অফ, ফ্রম, বাই, উইথ। এই চারটে অপশন আছে। এটা তোমরা প্রশ্ন দেখে বুঝতে পারছো এটা প্রিপোজিশনের প্রশ্ন, ঠিক আছে। প্রিপোজিশনের প্রশ্ন। তো সঠিক অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কোনটা হবে সেটা তোমরা খুঁজে লেখো। যে অপশনটা সঠিক হবে সেটা তোমরা অ্যান্সার করো, ঠিক আছে। সকলেই খাতা পেন নিয়ে বসবে, তাহলে কী হবে, তাহলে তোমরা মক টেস্টটাও দিতে পারবে, ঠিক আছে। দাগ নাম্বার দেবে আর অ্যান্সার করবে, তারপর আমার বলা উত্তরের সাথে মিলিয়ে নেবে। তো আশা করি সকলে উত্তর দিয়ে দিয়েছে। এই প্রশ্নের সঠিক উত্তর হবে কি? এই প্রশ্নের সঠিক উত্তর যারা এ করেছো, মানে অপশন এ করেছো, তারা সকলেই সঠিক করেছো। এখানে হবে সঠিক উত্তর অফ। অফ হয়ে যায় এই প্রশ্নের সঠিক উত্তর। কেন অফ হবে? তার কারণ যখন কোনো রোগে যখন ভুগে মারা যাওয়া বোঝায় কোনো রোগে, তখন সেখানে কি হয়, ডায়েড অফ হয়। এটা আশা করি সকলেই জানে। যখন কোনো রোগে ভুগে মারা যাওয়া বোঝায় তখন সেখানে কিন্তু অফ হয়। এই ডায়ের কিন্তু অনেকগুলো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আছে, ঠিক আছে। যদি অতিরিক্ত পরিশ্রমে মারা যায় তাহলে সেখানে আবার ফর্ম হয়, ঠিক আছে। হার্ডওয়ার্ক করতে গিয়ে যদি মারা যায়, আবার দুর্ঘটনা বা অ্যাক্সিডেন্টলি যদি কোনো কিছুতে মারা যায় তাহলে সেখানে আবার বাই হয়। তো এখানে দেখো, এখানে একটা নির্দিষ্ট রোগের কথা বলেছে, সেটা হচ্ছে কলেরা। তো কলেরা রোগের কারণে সে কিন্তু মারা গেছে বলে এখানে কিন্তু অফ হবে রাইট অ্যান্সার। যারা অফ করেছে তারা সকলেই সঠিক উত্তর করেছে। ওকে, চলো নেক্সট প্রশ্ন। নেক্সট দ্বিতীয় নম্বর প্রশ্ন দেখো কি বলছে, একটা টেন্সের একটা প্রশ্ন, ঠিক আছে। তো দেখো কি বলছে, আই হ্যাভ বিন ওয়েটিং হেয়ার ড্যাশ 2 আওয়ার। আই হ্যাভ বিন ওয়েটিং হেয়ার ড্যাশ 2 আওয়ার। অপশন এ বলছে সিন্স, অপশন বি বলছে ফর, অপশন সি হচ্ছে ফ্রম, অপশন ডি হচ্ছে অ্যাবাউট। এখানে সঠিক উত্তর কী হবে? সকলে অ্যান্সার করে, যারা টেন্সটাকে ভালো করে পড়েছো তারা এমনি অ্যান্সার করতে পারবে। তো প্রথমে সেন্টেন্সটা দেখে টেন্সটাকে আইডেন্টিফাই করতে হবে, কোন টেন্সে আছে সেটা আগে বের করো, তারপরে অ্যান্সার করো, দেখবে খুব সহজেই তোমরা অ্যান্সার করতে পারবে। ওকে, তো তোমাদের 5 সেকেন্ড সময় দিচ্ছি, তারপরে তোমাদের এক্সপ্লেন আমি করে দেবো। ওকে, তো তোমরা বুঝতেই পারছো যে এটা কোন টেন্সে আছে। এখানে হ্যাভ দেখে আর এখানে ভার্বের সাথে আইএনজি, হ্যাভ বিন আর ভার্বের সাথে আইএনজি থেকে তোমরা এমনি আইডেন্টিফাই করতে পারছো এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, তাই তো। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের নিয়ম কি, সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ, তারপরে বিন হয়, তারপর ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, তারপর শেষে অবজেক্ট থাকে। তো এখানে বলছে আই হ্যাভ বিন ওয়েটিং হেয়ার ড্যাশ 2 আওয়ার। তো এখানে এমনি বাংলা মানে করলে তুমি বুঝতে পারবে যে আমি এখানে 2 ঘন্টা ধরে অপেক্ষা করছি, তাই তো। আমি এখানে 2 ঘন্টা ধরে অপেক্ষা করছি, তাহলে একটা নির্দিষ্ট পিরিয়ড অফ টাইম, কি বলছে এখানে, পিরিয়ড অফ টাইম, ঠিক আছে। পিরিয়ড অফ টাইমকে বোঝাচ্ছে, ঠিক আছে, একটা নির্দিষ্ট সময়কে বোঝাচ্ছে। তাহলে পিরিয়ড অফ টাইম বোঝালে কি হয়, সিন্স হয় না ফর হয়? সকলেই জানো এখানে কিন্তু ফর হয়। পিরিয়ড অফ টাইম হলে ফর হয়। যারা অপশন বি করেছো, ফর করেছো, তারা সকলেই কিন্তু সঠিক উত্তর করেছো, ঠিক আছে। এবং অনেকে এখানে সিন্স করতে পারো ভুল করে, তো এখানে সিন্স কিন্তু হবে না। কেন? তার কারণ সিন্স হচ্ছে কখন হয়, যখন এখানে পয়েন্ট অফ টাইম বোঝায়, পয়েন্ট অফ টাইম, ঠিক আছে। যেমন যদি আমি বলি সকাল থেকে, ঠিক আছে, দুপুর থেকে, রাত্রি থেকে, এক কথায় বুঝে ফর মানে হচ্ছে তোমার ধরে, ফর মানে হচ্ছে ধরে, এটা সব থেকে শর্টকাট ট্রিক্স। আর সিন্স যখন হয় থেকে যখন বোঝায়, ঠিক আছে, থেকে যখন বোঝায় তখন সেখানে হয় সিন্স। ওকে, সকাল থেকে বৃষ্টি পড়ছে, আর যখন হয় 2 ঘন্টা ধরে তখন কিন্তু এখানে ফর হয়। এটা মনে রাখলে কিন্তু তোমরা যে কোনো প্রশ্নের উত্তর করে আসতে পারবে। ওকে, তো সঠিক উত্তর হবে অপশন বি ফর। নেক্সট দেখো, আর্টিকেল থেকে নিয়ে একটা প্রশ্ন, খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এবং খুব ইজি একটা প্রশ্ন। এমনি সবাই অ্যান্সার করতে পারবে, অনেকে আবার এই সমস্ত প্রশ্নগুলো তাড়াহুড়ো করে ভুল করো। তো এই প্রশ্নগুলো পরীক্ষায় থাকে ইজি টাইপের, কিন্তু অনেকে তাড়াহুড়ো করতে গিয়ে ভুলভাল অ্যান্সার করে চলে আসে, ঠিক আছে। তো একটু সময় একটু ভেবে চিন্তে অ্যান্সারগুলো করো। তো সকলেই আশা করে অ্যান্সার করে দিয়েছো। এটা একটু ব্যতিক্রমী নিয়ম। আমাদের অ্যানের যে ব্যবহারগুলো থাকে, এর ব্যবহার যেগুলো থাকে, যে যদি ভাওয়েল, দেখো এখানে অনেকে কি করে, যে ভাওয়েল আছে তাহলে ভাওয়েল আগে কি বসে, অ্যান বসে, অ্যান বসিয়ে দেবে, কিন্তু অ্যান বসলে কিন্তু এখানে ভুল হয়ে যাবে। কেন ভুল হবে? তার কারণ আমরা সকলেই জানি যে শুধুমাত্র ভাওয়েল থাকলে না, আর্টিকেল তখনই আমরা আইডেন্টিফাই করতে পারবো যখন এই যে সাউন্ড, এই যে শব্দের সাউন্ড আমরা দেখবো, শুধুমাত্র লেটার দেখবো না। তাহলে এটা উচ্চারণটা কেমন আসছে, ইউরোপিয়ান, ইউরোপিয়ান। তাহলে যখন কোনো ভাওয়েলের উচ্চারণ যখন ইউ এর মতো হয়, কিসের মতো হয়, ইউ এর মতো হয়, ঠিক আছে, বাংলা ইউ বা ইংরেজি ইউ এর মতো হয়, তখন তার আগে কিন্তু অ্যান বসে না। কি বসে তাহলে? তখন কিন্তু সেখানে এ বসে। তাহলে কি বললাম, যখন ভাওয়েলের উচ্চারণ, ভাওয়েল কোনগুলো, এ ই আই ও ইউ, যখন কোনো ভাওয়েলের উচ্চারণ যখন ইউ এর মতো হয় তখন তার আগে কিন্তু অ্যান বসে না, কি বসে, এ বসে। ওকে, তাহলে এখানে যারা এ করছো
সকলে কিন্তু সঠিক উত্তর করেছো, ঠিক আছে। এখানে অ্যান কিন্তু হবে না, কি হবে সঠিক উত্তর? এ হবে, ঠিক আছে। তো এরকম অনেকগুলো রয়েছে, যেমন হচ্ছে ইউনিভার্সিটি, ইউনিয়ন, ইউনাইটেড, এই সমস্তগুলো কিন্তু একই রকম উদাহরণ। এখানে কিন্তু অ্যান বসবে না, এ বসবে, ঠিক আছে। যারা এ করেছে সকলে সঠিক উত্তর করেছে। নেক্সট প্রশ্ন চলো। সি ইজ গুড ড্যাশ ইংলিশ, সি ইজ গুড ড্যাশ ইংলিশ, সে হয় ভালো ইংরেজিতে, মানে এটা বাংলা যদি তুমি বের করো তাহলে বুঝতে পারছো যে সে ইংরেজিতে ভালো, অর্থাৎ ইংরেজিতে সে দক্ষ। তাহলে দক্ষতা বোঝালে কোন প্রিপোজিশন হয় এটা জানতে চেয়েছে। কি হবে? যখন কোনো বিষয়ে কোনো সাবজেক্টে যখন অ্যাবিলিটি বোঝায়, দক্ষতা বোঝায়, তখন সেখানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন গুডের পর অ্যাড বসে, ঠিক আছে। কি বসে? অ্যাড বসে। এখানে অ্যাড হবে সঠিক উত্তর, বি হবে, অপশন বি হবে সঠিক উত্তর। যারা বি করেছে তারা সকলেই সঠিক উত্তর করেছে, ঠিক আছে। নেক্সট প্রশ্ন চলো। আইদার হি অর আই মিস্টেকেন, হয় সে না হলে আমি ভুল করেছিলাম, হয় সে না হলে আমি ভুল করেছিলাম, এটার বাংলা মানে যদি আমি করি তো বলেছে এখানে অক্সিলারি ভার্ব কি বসবে? ইজ হবে, আর হবে, অ্যাম হবে না ওয়্যার হবে, কি বসবে তোমরা করো। ওকে, আশা করি সকলেই সঠিক উত্তর তোমরা কমেন্ট বক্সে বা কমেন্ট করে জানিয়েছো, ঠিক আছে, বা খাতায় লিখে নিয়েছো যারা যেভাবেই করছো। তো এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? তো তার আগে সঠিক উত্তর বলার আগে আমি একটু বুঝিয়ে দিই যে আইদার অরের যে কেস, এখানে কি হয়, যদি এই আইদার অর দিয়ে যদি দুটো সাবজেক্ট যুক্ত হয়, দেখো এখানে দুটো সাবজেক্ট আছে, একটা হচ্ছে হি আর একটা হচ্ছে আই। যদি দুটো সাবজেক্ট যুক্ত হয় আইদার অর দিয়ে, তাহলে কি হয় যে সব থেকে যে ভার্বের কাছাকাছি, দেখো এখানে তো ভার্ব বসবে, তাই তো, এখানে অক্সিলারি ভার্ব বসবে বা মেইন ভার্ব বসবে, যাই বসুক, তাহলে এই যে ভার্বের কাছাকাছি যে সাবজেক্টটা আছে বা সেটার সাথে কিন্তু সেই ভার্বটা কিন্তু বসে, ঠিক আছে। ভার্বের সবসময় কাছের সাবজেক্ট অনুযায়ী কিন্তু বসে, ঠিক আছে। ভার্ব তাহলে সাবজেক্ট ভার্বের যে কাছে থাকবে তার অনুযায়ী কিন্তু সেখানে ভার্ব বসবে। তাহলে দেখো এখানে কাছে ভার্ব আছে আই, এখানে কিন্তু হি অনুযায়ী বসাবে না, অনেকেই হি আই দুটো আছে এখানে আর বসিয়ে দেবে, আই বসালে কিন্তু এখানে ভুল হয়ে যায়। কী হবে এখানে? তাহলে আই যেহেতু কাছে আছে সেহেতু আই অনুযায়ী কিন্তু ভার্ব বসবে। তাহলে আইয়ের পর কি বসে আমরা সকলে জানি? অ্যাম বসে, তাই তো। আইয়ের পর সবসময় অ্যাম বসে, তাহলে সি হবে সঠিক উত্তর। আইদার হি অর আই মিস্টেকেন, হয় সে না হলে আমি ভুল করেছিলাম। ওকে, নেক্সট প্রশ্ন চলো। দ্য বয় ড্যাশ ফুটবল ফর 2 hours, একই রকম প্রশ্ন, টেন্স যারা ভালো করে পড়েছে তারা এমনি অ্যান্সার করতে পারবে। দ্য বয় ড্যাশ ফুটবল ফর 2 hours, কী হবে? 2 ঘন্টা ধরে খেলছে, তাহলে খেলছে অলরেডি বোঝাচ্ছে। তোমরা সকলে জানো যে যখন কোনো কাজ অতীতে শুরু হয়েছে এবং সেই কাজটা এখনও চলছে, অতীতে কোনো কাজ শুরু হয়েছে এবং সেই কাজটা যখন এখনও চলছে, মানে এই যে ফুটবল খেলার যে কাজটা, সে 2 ঘন্টা ধরে ফুটবল খেলছে, মানে কি সে এখনও খেলছে, কন্টিনিউয়াস আছে বা কন্টিনিউ আছে। তাহলে যখন কোনো কাজ অতীতে শুরু হয়েছে এবং এখনও চলছে বোঝালে কি হয়? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। কি হয়? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। ওকে, তো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের নিয়ম কি? সাবজেক্ট বসে, তারপর কি বসে? তারপরে হচ্ছে হ্যাজ, হ্যাভ, তারপরে হচ্ছে তোমার বিন, তারপরে ভার্বের আইএনজি, তারপরে শেষে অবজেক্ট বসে। তাই এখানে হ্যাভ দেখো, হ্যাজ দিয়ে একটাই অপশন আছে, তো বি হবে সঠিক উত্তর। এবং তোমরা সকলে জানো বয় হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তার জন্য এখানে হ্যাজ হবে, কখনোই হ্যাভ হবে না, হ্যাঁ কি না? তাহলে বি হবে সঠিক উত্তর, হ্যাজ বিন প্লেইং হবে সঠিক উত্তর। যারা বি করেছে সকলেই সঠিক করেছে। নেক্সট দেখো 7 নম্বর প্রশ্ন। রাইস অ্যান্ড কারি ড্যাশ মাই ফেভারিট ফুড, দেখো খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, অনেকে কিন্তু এটা ভুল করো। রাইস এবং কারি, মানে রাইস মানে ভাত, কারি মানে হচ্ছে তরকারি, ভাত এবং তরকারি হচ্ছে আমার প্রিয় খাদ্য বলা চলে, ঠিক আছে। তো এখানে অনেকে কি করো যে রাইস আলাদা কারি আলাদা এরকম ভাবে তোমরা চিন্তা করো, তো কখনোই না। রাইস আর কারি কিন্তু দুটো এক। কেন? তার কারণ ভাত কি দিয়ে খাওয়া হয়? তরকারি দিয়ে খাওয়া হয়, তাই তো। তাহলে দুটোর যদি তুমি কোর আইডিয়া নাও, তাহলে এটি একটা কিন্তু তোমার খাবারের নামকে বোঝায়, ঠিক আছে, খাবার বা পদ বা ডিশকে বোঝায়। এর জন্য এটা হবে, এই ভার্বটা কিন্তু সিঙ্গুলার ভার্ব। আমরা সকলে জানি যদি সাবজেক্ট সিঙ্গুলার হয়, সিঙ্গুলার, ঠিক আছে, তাহলে ভার্বটা কিন্তু সিঙ্গুলার হবে। সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্বটা হবে সিঙ্গুলার। তাহলে এই সাবজেক্টটা হয়ে যাচ্ছে যেহেতু সিঙ্গুলার, সেহেতু ভার্ব কি হবে? সিঙ্গুলার হবে। এখানে সিঙ্গুলার ভার্ব দেখো দুটো আছে, একটা হচ্ছে ইজ আর একটা হচ্ছে হ্যাজ, তাহলে হ্যাজ তো হবে না, কি হবে তাহলে? ইজ হবে। কি হবে? ইজ হবে, ঠিক আছে। তাহলে রাইস অ্যান্ড কারি ইজ মাই ফেভারিট ফুড। যারা ইজ করেছে সকলেই সঠিক উত্তর করেছে। নেক্সট দেখো, ইফ আই ড্যাশ এ বার্ড আই উড ফ্লাই ইন দ্য স্কাই, খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। যদি আমি পাখি হতাম, আই উড ফ্লাই ইন দ্য স্কাই, তাহলে আমি কি করতাম? আকাশে উড়ে বেড়াতাম। যদি আমি পাখি হতাম তাহলে আমি আকাশে উড়ে বেড়াতাম। একটা তোমার কল্পনা, অবাস্তব কল্পনাকে বলা হয়েছে। কোনোদিন একজন, মানে আই বলতে এখানে মানুষের কথা বলা হচ্ছে, মানুষ কখনো পাখি হতে পারে? সে হয়তো কল্পনা করছে। তাহলে এখানে অবাস্তব কল্পনা এইরকম প্রকাশ করার জন্য আমরা সাবজাংটিভ মুড ব্যবহার করি। কি ব্যবহার করি? সাবজাংটিভ মুড। যারা এগুলো জানো না তাদের জন্য আমি একটা ক্লাস নিয়ে আসবো, তখন তোমরা এগুলো বুঝতে পারো, ঠিক আছে। সাবজেক্টিভ মুড,
ঠিক আছে, মুডের যখন ক্লাস আনবো তখন তোমরা এগুলো বুঝতে পারবে। তো এখানে একটা কোর কনসেপ্ট আমি বুঝিয়ে দিই, যখন এই যে অবাস্তব কল্পনা যখন বোঝাই তখন সাবজেক্ট যাই হোক না কেন, সেটা সিঙ্গুলার হোক প্লুরাল হোক যাই হোক না কেন, সবসময় সেখানে কি হয়, সেটা কিন্তু ওয়্যার হবে। কি হবে? ওয়্যার হবে। ঠিক আছে, কল্পনামূলক বাক্যে আয়ের সাথে সবসময় কি বসে? ওয়্যার বসে। ঠিক আছে, এখানে অলসো হবে না, এমও হবে না, ইজ হবে না, শুধুমাত্র ওয়্যার হবে। এইটুকু মনে রাখলেই তোমরা এরকম টাইপের প্রশ্ন দেখবে বিভিন্ন রকম এক্সামে দিচ্ছে, আগে দিত না কিন্তু এখন টিপিক্যাল প্রশ্ন দিচ্ছে। তো এটা হবে ওয়্যার, যেহেতু অবাস্তব কল্পনা সাবজেক্টিভ মোডে যাবে, তার জন্য এটা কি হবে? আই ওয়্যার। ওকে, অনেকেই হয়তো অজ করেছো, তো এখানে অজ হবে না, ওয়্যার হবে। নেক্সট দেখো, ভয়েস চেঞ্জ নিয়ে একটা প্রশ্ন দেওয়া আছে, খুব সহজ একটা ইজি একটা প্রশ্ন, এমনি তোমরা সেকেন্ডে অ্যান্সার করতে পারবে। দেখো কি বলেছে, চেঞ্জ দ্য ভয়েস, ক্লোজ দ্য ডোর। ক্লোজ দ্য ডোর মানে কি? দরজাটি বন্ধ করো। তো এরকম টাইপের প্রশ্ন তোমরা সকলেই জানো, এটা একটা ব্যতিক্রম প্রশ্ন, যে প্রথমে ভার্ব থাকে তারপরে বাকি অংশটা থাকে। ঠিক আছে, তো এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ কীভাবে করতে হয় তার নিয়ম হচ্ছে, প্রথমে আমাদেরকে নিয়ে আসতে হয় লেট, তাই তো, তারপর কি আনতে হয়, তারপরে হচ্ছে অবজেক্ট, তারপর কি আনতে হয়, তারপর হচ্ছে বি, তারপরে কি আনতে হয়, তারপরে ভার্বের থার্ড ফর্ম বসায়, তারপরে লাস্টে যেটা পড়ে থাকে ভার্বের কি করে, ভার্বের থার্ড ফর্ম, তাই তো। এটাই হবে উত্তর। তো দেখো কোথায় আছে লেট আছে, দেখো লেট দুটোতে আছে, এ আর ডিতে। তো দেখো লেট, এখানে দেখো লেট লেট দুটো আছে, কিন্তু এখানে দেখো প্রথমে কিন্তু ভার্ব করে দিয়েছে, তাহলে এটা কিন্তু বাদ চলে গেল, তাহলে এই দুটো তো এমনি বাদ চলে গেল আগে থেকে, তাহলে এটাই হয়ে গেল সঠিক উত্তর, লেট দ্য ডোর বি ক্লোজ। এবং ভয়েস চেঞ্জে দেখবে যেটার ভার্বের থার্ড ফর্ম করা আছে সেটাই কিন্তু উত্তর হয়। ঠিক আছে, দেখো এগুলো তো সবগুলো কিন্তু থার্ড ফর্ম আছে, তাহলে এগুলো কিন্তু অনেকে করতে পারে, কিন্তু লেট যখন ইম্পারেটিভ ডিগ্রি থাকে, ইম্পারেটিভ সেন্টেন্স থাকবে তখন কিন্তু লেট দিয়ে হয়। আসলে সকলে জানেন, তো যারা এ করেছে সকলেই সঠিক উত্তর করেছে। এই নিয়মটা কিন্তু অবশ্যই খাতায় লিখে নেবে। নেক্সট দেখো, চেঞ্জ দ্য ভয়েস, এটা একটু ব্যতিক্রম লেভেলের একটা প্রশ্ন। হু রোড দিস বুক, এই বইটা কে লিখেছিল, কে এই বইটি লিখেছিল? যারা হু দিয়ে ভয়েস চেঞ্জ শিখেছো তারা এমনি পারবে। ঠিক আছে, এখানে দেখো দুটো অপশন একই রকম আছে আর দুটো আলাদা আলাদা আছে, তাহলে হু থেকে হু কখনোই হবে না। ঠিক আছে, হুমও হবে না, কি হবে? হবে বাই হুম। কি হবে? বাই হুম হবে। তোমরা সকলে জানো যে হু দিয়ে ভয়েস চেঞ্জ করতে গেলে সেটা হু এর পরিবর্তে বাই হুমকে নিয়ে আসতে হয়। ঠিক আছে, এরপর তারপর কি হয়, বাই হুমের পর অক্সিলারি ভার্ব বসে, তারপর কিন্তু সাবজেক্ট বসে না, অক্সিলারি ভার্ব বসে। তাহলে এখানে দেখো কোথায় অক্সিলারি ভার্ব আছে বাই হুমের পর, এখানে কিন্তু নেই, এখানে কিন্তু সাবজেক্টকে বসিয়ে দিয়েছে, তাহলে এখানে কি হবে? অজ হবে, তারপরে দিস বুক অজ রিটেন, তাহলে বাই হুম অজ দিস বুক রিটেন। অপশন বি হবে সঠিক উত্তর। যারা বি করেছে তারা সকলেই সঠিক উত্তর করেছে। ঠিক আছে, তাহলে নিয়ম কি থাকলো, প্রথমে হচ্ছে বাই হুম বসবে, ঠিক আছে, বাই হুম, তারপর কি হবে, তারপর অক্সিলারি ভার্ব, তারপরে কিন্তু বাকি অংশটা বসবে, তারপরে অবজেক্ট, ঠিক আছে, প্লাস কিন্তু ভার্ব বসবে। ঠিক আছে, সাবজেক্ট বললাম আমি, হয়তো এখানে অবজেক্ট, তারপরে বাকি অংশটুকু বসবে। ঠিক আছে, নেক্সট দেখো, চেঞ্জ দ্য নারেশন, হি সেড আই এম বিজি নাও, হি সেড আই এম বিজি নাও, সে বলছে আমি এখন ব্যস্ত। তো নারেশন চেঞ্জ মানে কি? একটা জিনিসকে যখন প্রত্যক্ষ দিকে পরোক্ষভাবে বলতে হবে, ডাইরেক্ট স্পিচকে ইনডাইরেক্টলি বলতে হবে। তো দেখো সে বলছে আমি এখন ব্যস্ত, তাহলে কি হবে? সে বলছে যে সে হয় ব্যস্ত বা সে এখন ব্যস্ত, এরকম ভাবে বলতে হবে। তাহলে দেখো কোন সেন্টেন্সে এরকম ভাবে বলা হয়েছে, দেখো কোন সেন্টেন্সে বলা হয়েছে ই সেড দ্যাট। তোমরা সকলে জানো যে দ্যাট সব জায়গাতেই হবে, তাহলে দেখো কোথায় কোথায় দ্যাট নেই সেগুলো আগে বাদ দাও, সি দ্যাট নেই আগে বাদ দিয়ে দাও, তারপরে লক্ষ্য করো। তারপরে তোমরা দেখো, তোমরা সকলেই জানো যে এই যে প্রথম এটাকে কি বলা হয়, এই যে প্রথম এটাকে বলা হয় রিপোর্টিং ভার্ব, আর বাকি অংশটাকে বলা হয় যেটা পড়ে থাকে এটাকে বলা হয় রিপোর্টেড স্পিচ। প্রথমটাকে বলা হয় রিপোর্টিং ভার্ব আর বাকি অংশটাকে বলা হয় রিপোর্টেড স্পিচ। তাহলে যদি রিপোর্টিং ভার্ব, ঠিক আছে, সেড মানে পাস্ট টেন্সে যদি থাকে তাহলে অ্যাম পরিবর্তিত হয়ে কি হবে, সেটা হবে পাস্ট টেন্সে হবে, তাই তো। তাহলে অ্যামের পাস্ট টেন্স কি হবে? অজ হবে। তাহলে দেখো এখানে অজ কোথায় আছে, অজ কিন্তু বিতে আছে আর এখানে কিন্তু ডিতে আছে। ঠিক আছে, এখানে কিন্তু টোল্ড হবে না, এখানে টোল্ড কিন্তু হবে না, তার কারণ সেড টু থাকলে টোল্ড হয়, আমরা সকলে জানি, তাহলে এখানে এটা বাদ যাবে, তাহলে অপশন বি হবে কিন্তু সঠিক উত্তর। ইট সেড দ্যাট হি ওয়াজ বিজি দেন, এবং এটা মনে রাখবে যে নাও চেঞ্জ হয়ে কি হবে, দেন। নাওটা চেঞ্জ হয়ে হবে, তার কারণ এখন বলে তো তখন বলেছে, এরকম তো মানে হবে, তাই তো, তাহলে দেন হবে। এখানে অনেকগুলো পরিবর্তন হয়, ঠিক আছে, টুডে থাকলে দ্যাট ডে হয়, ঠিক আছে, টুমোরো থাকলে এরকম বিভিন্ন রকম পরিবর্তন আছে, ইয়েস্টারডে থাকলে দ্য প্রিভিয়াস ডে হয়, এরকম ওগুলো একটু মনে রাখতে হয়। ঠিক আছে, চেঞ্জ দ্য নারেশন, হি সেড টু মি ডু ইউ নো হিম, চেঞ্জ দ্য নারেশন, হি সেড টু মি, সে আমাকে বলেছিল, ডু ইউ নো হিম, তুমি তাকে কি জানো? এটা কি হবে? নারেশন চেঞ্জ একই রকমভাবে তোমরা চেষ্টা করো, কি হবে দেখো, এটা হচ্ছে একটা প্রশ্নবোধক বাক্য, কোশ্চেন সেন্টেন্স, ঠিক আছে, বা তোমরা বলতে পারো ইন্টারগেটিভ সেন্টেন্স। তো এই ধরনের এটাকে কি বলা হয়, প্রথমে বলা এটাকে বলা হয় রিপোর্টিং ভার্ব আর এটাকে বলা হয় রিপোর্টেড স্পিচ। তো এই ধরনের কি করা হয়, এই যে এখানে কিন্তু ইফ ব্যবহার করা হয়, ঠিক আছে, ইনভার্টেড কমা তুলে দিয়ে সেখানে ইফ ব্যবহার করা হয়। তাহলে দেখো আমি বললাম সেড টু থাকলে কি হয়, সেড টু থাকলে টোল্ড হয়। দেখো কোথায় কোথায় টোল্ড আছে, টোল্ড তো হয়, কিন্তু এখানে প্রশ্নবোধক বাক্য যেহেতু আছে সেহেতু টোল্ড হবে না, এখানে আস্কড হবে।
প্রশ্ন যদি বোঝায় তাহলে সেখানে হয় আক্সড হয়, ঠিক আছে, আক্সড হয়, যেহেতু পাঁচটা আছে সেহেতু আক্সড হবে, ঠিক আছে, আক্সড। তো দেখো আক্স কোথায় কোথায় আছে, এই তিনটা আছে, বাদ বাকি এটাতে নেই, তাহলে এটা বাদ দিয়ে দাও, প্রথমে বাদ দিয়ে দাও। তারপর কি হচ্ছে, সে টু উঠে গিয়ে তোমরা জানো আক্সড হবে এখানে। তারপর ইনভার্টেড কমা উঠে যাবে, ইনভার্টেড কমা উঠে গিয়ে ডু যেহেতু আছে এটা প্রশ্নবোধক সেহেতু প্রথমে ইফ হবে। দেখো ইফ কোথায় কোথায় আছে, দেখো ইফ তিনটাতে কিন্তু আছে, তাহলে আমরা পারলাম না, আমরা আর একটু এগোই। এবার ইউ বলেছে, ইউ মানে তুমি, সেহেতু আই হবে। এই যে যেখানে মি আছে মিটা চেঞ্জ হয়ে কি হবে, মি থেকে আই হয়, তাহলে আই হয়ে গেল। তাহলে কি হবে, সি আস্কড মি ইফ আই নো হিম হবে না নিউ হিম হবে, কি হবে? তখন তোমরা সকলে জানো যে এটা প্রেজেন্টে থাকলে সেটা পাস্ট, যেহেতু এটা প্রেজেন্ট ইনডিফিনাইট আছে সেহেতু সেটাকে পাস্ট ইনডিফিনাইটে করতে হবে, তাহলে সেখানে কিন্তু নো হবে না, কি হবে, নিউ হবে। দেখো নো নিউ নোন, তোমরা সকলে জানো ভার্বের পরিবর্তন। তাহলে অপশন এ যারা সঠিক করেছো তারা সকলেই সঠিক উত্তর করেছে। কি হবে সঠিক উত্তর, হি আস্কড মি ইফ আই নিউ হিম, এখানে ভার্বের সেকেন্ড ফর্ম বসবে, যেহেতু এটা পাস্ট টেন্সে করতে হয়, প্রেজেন্ট থেকে পাস্টে চেঞ্জ হয় ন্যাশনাল চেঞ্জের ক্ষেত্রে, ঠিক আছে। এবার খুব সহজ প্রশ্ন, এগুলো যারা পারবে তাদের কাছে খুবই সহজ, যারা পারবে তাদের কাছে কঠিন, ঠিক আছে। এগুলো সেকেন্ডে উত্তর হয়ে যায়, যারা যারা মানে জানে এমনি অ্যান্সার করতে পারে, যারা না পারবে তারা তো এগুলো কঠিনই হবে, ঠিক আছে। এগুলো তো সময় কাটাতে হয় না, এমনি যারা জানলে এমনি অ্যান্সার করতে পারে। ক্যান্ডিড মানে কি, ক্যান্ডিড মানে হচ্ছে মন খোলা, ক্যান্ডিড বল না, হি ইজ এ ক্যান্ডিড বয়, ঠিক আছে, ক্যান্ডিড পিপল, সে অনেকটা খোলা প্রকৃতির মানুষ, অকপট, যে সবার সাথে খোলাখুলি কথা বলতে চায়, মিশতে চায়, এরকম টাইপের পার্সনকে বোঝায়। তো ফ্র্যাঙ্ক মানে কি, ফ্র্যাঙ্ক মানে হচ্ছে সরল, ঠিক আছে। সিক্রেট মানে গোপন। ডিসিটফুল মানে কি, ডিসিটফুল মানে প্রতারণাপূর্ণ, এটা কখনোই হবে না। ক্রুয়েল মানে হচ্ছে নিষ্ঠুর, তাহলে এগুলো তো হচ্ছেই না। মন খোলা প্রকৃতির মানুষ বলেছি। সিক্রেট মানে গোপন, যে নিচে গোপন রাখে, তাহলে এখানে একটাই দেখো দাঁড়াচ্ছে যে সরল, ফ্র্যাঙ্ক মানে না, ফ্র্যাঙ্কলি বলা, সরলভাবে বলা, অকপট, ঠিক আছে, তাহলে অপশন এ হবে সঠিক উত্তর। নেক্সট দেখো সিনোনিম অফ অ্যাবান্ড্যান্ট মানে কি, অ্যাবান্ড্যান্ট মানে হচ্ছে প্রচুর পরিমাণে, অ্যাবান্ড্যান্ট মানে প্রচুর পরিমাণে, ঠিক আছে। তাহলে কোনটা সিনোনিম বলেছে, ভালো করে লক্ষ্য করবে, সিনোনিম না অ্যান্টোনিমস। সিনোনিম মানে হচ্ছে সমার্থক, অ্যান্টোনিম মানে হচ্ছে তার বিপরীত, ঠিক আছে। তাহলে এখানে কি হবে সঠিক উত্তর, বা আমরা দেখে নিই প্লেন্টিফুল মানে কি, প্লেন্টিফুল মানে হচ্ছে কি হবে, প্লেন্টিফুল মানেও কিন্তু প্রচুর, রেয়ার মানে কম, ঠিক আছে, রেয়ার মানে বিরল, কম, শর্ট মানেও ঘাটতি বা কম, ঠিক আছে, আর পোর মানেও কিন্তু কমকেই সাধারণত বোঝায়, ঠিক আছে। তাহলে এখানে কি হবে, অ্যাবান্ড্যান্টের সমার্থক হবে প্লেন্টিফুল, প্রচুর পরিমাণে, দুটো মানে কিন্তু প্রচুর পরিমাণেকে বোঝায়, অগাধ, ঠিক আছে। নেক্সট থাকে অ্যান্টোনিম অফ অপটিমিস্ট। অপটিমিস্টের অ্যান্টোনিম কি হবে, মানে বিপরীত কি হবে, অপটিমিস্ট মানে কি, অপটিমিস্ট মানে হচ্ছে আশাবাদী, অপটিমিস্ট মানে কি, বাংলাতে একটু লিখে দিই, আশাবাদী। তাহলে কি হবে, তার বিপরীত হবে নিরাশাবাদী, তাই তো। কি হবে, স্যাড, রিয়েলিস্টিক, হোপফুল, তাহলে হোপফুল মানে আশাবাদী, রিয়েলিস্টিক মানে ওই একই রকম মানেকে বোঝায়, ঠিক আছে, বাস্তববাদী। স্যাড মানে দুঃখিত, তাহলে পেসিমিস্ট হবে, নিরাশাবাদী, তাহলে অপশন এ হবে। যেহেতু অ্যান্টোনিমস বলছে এটা কিন্তু ভালো করে লক্ষ্য করবে, অনেক আমরা কি করি, অপটিমিস্ট আছে, আচ্ছা রিয়েলিস্টিক, হ্যাঁ রিয়েলিস্টিক মেরে দাও, এটা ভুল হয়। অ্যান্টোনিম সিনোনিম এটা মাথায় রাখবে, কি জানতে চাওয়া হয়েছে, ঠিক আছে। আমারই নিচের পরীক্ষার থেকে অনেকবার আমি ভুল করেছি এরকম করে, অ্যান্টোনিমস আর সিনোনিম গুলিয়ে ফেলে জানি, কিন্তু এই যে অ্যান্টোনিম আর সিনোনিম অনেক সময় আমরা ভাবি যে না সিনোনিম চেয়েছে, ঠিক আছে। তো অপশন এ যারা করেছো সকলেই সঠিক করেছো, ঠিক আছে। নেক্সট দেখো অ্যান্টোনিম অফ ব্যারেন। ব্যারেন মানে কি, তোমরা করো অ্যান্সার করো, ব্যারেন মানে কি, ব্যারেন মানে হচ্ছে নিষ্ফলা, যেখানে ফল পাওয়া যায় না, ঠিক আছে, অনুর্বর যেটাকে বলে, কি বলে, অনুর্বর, ঠিক আছে, অনুর্বর। তো এখানের অ্যান্টোনিম চেয়েছে বিপরীত হবে, ফার্টাইল মানে তো জানো, ফার্টাইল মানে হচ্ছে উর্বর, ড্রাই মানে শুকনো, এমটি মানে ফাঁকা, ইউজলেস মানে যেটা ব্যবহারের যোগ্য নয়, মানে ব্যবহার যোগ্য নয়। তাহলে এখানে কি হবে সঠিক উত্তর, অ্যান্টোনিম জানতে চেয়েছে অনুর্বর, তাহলে ফার্টাইল মানে হচ্ছে উর্বর, তাহলে অপশন এ হবে সঠিক উত্তর। অপশন এ খুব সহজ একটা প্রশ্ন ছিল, এমনি অ্যান্সার করতে পারো, অপশন এ হবে সঠিক উত্তর। নেক্সট দেখো ইডিয়াম বলেছে, এ পিস অফ কেক। পিস অফ কেক খুব সহজ একটা ইডিয়াম দেওয়া হয়েছে তোমাদের জন্য, তারা যারা এমনি ইডিয়ামস পড়ো তারা এমনি অ্যান্সার করতে পারবে। ইডিয়াম মানে হচ্ছে বাগধারা, ঠিক আছে, যেটা মানে দেখাবে সেটা কিন্তু বাস্তবে মানে হবে না, যেটা মানে দেখাবে সেটা কিন্তু বাস্তবে মানে হবে না। এ পিস অফ কেক, এক টুকরো কেক, ঠিক আছে। কি দেখো মানে কি দিয়েছে, ভেরি হার্ড, ভেরি ইজি, এ সুইট ডিশ ইম্পসিবল, ঠিক আছে। তো কি হবে সঠিক উত্তর, তো এটা সঠিক উত্তর হবে এক টুকরো কেক, মানে খুবই ইজি জিনিস, তাই তো, এক টুকরো কেক মানে খুবই ইজি জিনিস, এই জন্য এখানে সঠিক উত্তর হবে অপশন বি, ভেরি ইজি হবে সঠিক উত্তর, ঠিক আছে। ওকে ওকে, বোঝা গেল, এই ওকে চলো নেক্সট প্রশ্ন। ইডিয়ামস দেখো আবার, অনস ইন এ ব্লু মুন। অনস ইন এ ব্লু মুন খুব সহজ একটা ইডিয়ামস, যে অনস ইন এ ব্লু মুন, ঠিক আছে। তাহলে একদা একটি নীল চাঁদ, তাহলে নীল চাঁদ কি সবসময় দেখা যায়, নীল চাঁদ কিন্তু সবসময় দেখা যায় না, ঠিক আছে, মাঝে সাঝে দেখা যায়, মানে কম সময় দেখা যায়, খুবই কম দেখা যায়, এরকম অর্থই বোঝায় সাধারণত। রেগুলারলি মানে প্রায়শই,
রেয়ারলি মানে বিরল, ঠিক আছে, এভরিডে মানে প্রতিদিন, নেভার মানে কোনোদিনই নয়। তাহলে এটার প্রকৃত মানে যদি দেখো তাহলে এটা কি হবে, রেয়ারলি, ঠিক আছে, মাঝে সাঝে, বিরল, খুব কম দেখা যায়, নীল চাঁদ, ঠিক আছে, এরকম করে তোমরা রিলেট করতে পারো, নীল চাঁদ খুব কম দেখা যায়, ঠিক আছে, রেয়ারলি মানে বিরল। তাহলে এটার সঠিক উত্তর হবে অপশন বি, রেয়ারলি হবে সঠিক উত্তর। অন ওয়ার্ড সাবস্টিটিউশন, এক কথায় প্রকাশ, এ পার্সন হু ডাজ নট বিলিভ ইন গড, যে ঈশ্বরে বিশ্বাস করে না তাকে কি বলে, এক কথায় কি বলা হয়, OWS। এগুলো এমনি অ্যান্সার করতে পারে যারা মনে রেখেছো বা মুখস্থ যারা করো, এমনি প্র্যাকটিস করো, ঠিক আছে। যে ঈশ্বরে বিলিভ করে না, করে না বলেছে, ঠিক আছে। থিস্ট মানে যে আস্তিক, থিস্ট মানে হচ্ছে আস্তিক, আর এথিস্ট মানে হচ্ছে নাস্তিক, ঠিক আছে, থিস্ট মানে আস্তিক আর এথিস্ট মানে হচ্ছে নাস্তিক। তাহলে এটা এখানে বলেছে যে করে না, তাহলে সঠিক উত্তর কি হবে, সঠিক উত্তর অপশন বি হবে, ঠিক আছে, অপশন বি হবে। অ্যাগনস্টিক মানে হচ্ছে আজ্ঞেয়বাদী, ঈশ্বর আছেন কিনা তা নিয়ে সন্দিহান, মানে সন্দেহ জাগে যার। আর পেসিফিস্ট মানে হচ্ছে শান্তিবাদী, ঠিক আছে। তো এটা সঠিক উত্তর হবে অপশন বি, এথিস্ট, ঠিক আছে। অন অড সাবস্টিটিউশন, এটাও OWS, এ লাইফ হিস্ট্রি রিটেন বাই অনসেলফ, যে নিজের জীবনকাহিনী নিজে লেখে, তাই কি বলা হয় বায়োগ্রাফি, না কখনোই না। বায়োগ্রাফি আর অটোবায়োগ্রাফির মধ্যে গুলিয়ে ফেলো। যখন, আচ্ছা তোমরা আগে অ্যান্সার করো, ঠিক আছে, সঠিক উত্তর যারা আশা করি সকলেই করেছো। যখন কি হয়, অন্যের লেখা জীবন কাহিনীকে বলা হয়, ধরো আমি কোন রবীন্দ্র ঠাকুরের জীবন কাহিনী যদি লিখি তাহলে সেটা হবে বায়োগ্রাফি, যে কিন্তু যদি আমি আমার জীবন কাহিনী লিখি তাহলে সেটা হবে অটোবায়োগ্রাফি, মানে নিজের স্বরচিত নিজের জীবন কাহিনী। যখন লেখক নিজের জীবন কাহিনী নিজে লিখবে তখন সেটা হয় অটোবায়োগ্রাফি। আর যখন কোনো একজন লেখক অন্য কোনো লেখকের বা অন্য কোনো পার্সোনালিটি, কোনো ব্যক্তিত্বের যখন জীবন কাহিনী লেখে তখন সেটা হয় বায়োগ্রাফি, ঠিক আছে। তো এটাই হবে সঠিক উত্তর। কি হবে, তোমরা সকলে বুঝতে পারছো যে অনসেলফ মানে নিজের বায়োগ্রাফি নিজেই যে লেখে সেটা হচ্ছে তোমার অটোবায়োগ্রাফি। অপশন বি যারা করেছো তারা সকলেই সঠিক উত্তর করেছো। নেক্সট দেখো, চুজ দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড, সঠিক বানানটি খুঁজে বার করে। এগুলো খুব সুন্দর প্রশ্ন, ঠিক আছে, মজাদার প্রশ্ন, অনেকেই ভুল করো, মানে একটু ভালো করে লক্ষ্য করতে হবে। আর তোমাদের একটা ট্রিক শিখিয়ে দিই, প্রত্যেকটা অপশন তোমরা কি করবে, পরীক্ষা হলে তোমাদের যে কোশ্চেন আছে সেখানে তোমরা লিখে করবে। তার কারণ অনেক সময় দেখবে আমরা বানান ধরলে কিন্তু পারি না, কিন্তু সেই বানানটাকে যদি আমরা খাতায় লিখি তাহলে দেখবে অনেক সময় কিন্তু আমাদের ভুল ভ্রান্তিগুলো আমাদের ধরা পড়ে। তাহলে এই প্রশ্নগুলোর ক্ষেত্রে আমার সাজেশন থাকবে সবসময় তোমরা খাতায় বা প্রশ্নে তোমরা লিখে নেবে, লিখে তারপরে জাজ করার চেষ্টা করবে কোনটা হবে। তাছাড়া তো এমনি মোটামুটি একটু যারা পড়াশোনা করে তারা এমনি অ্যান্সার করতে পারবে। এছাড়াও কিছু ডিফিকাল্ট কিছু ওয়ার্ড আছে যেগুলো পরীক্ষায় বারবার আসে, ঠিক আছে, ডবল যেগুলো লেটার থাকে। তো কমিটি বানান কি হবে, কমিটি বানানে একটা ট্রিক্স মনে রাখবে, তোমরা আশা করি অ্যান্সার করে দিয়েছো, ঠিক আছে, সব কিছুই ডবল ডবল হয়, ঠিক আছে। এখানে এম ডবল, টি ডবল, ই ডবল, এটা মনে রাখবে। কমিটিতে দেখবে অনেক মানুষ থাকে, তাই তো, ওর জন্য এখানে সমস্ত লেটারগুলো ডবল ডবল হয়, মানে এখানে তিনটে যে লেটার দেখো মেনলি লেটার আছে, তিনটি লেটারই কিন্তু ডবল ডবল হবে, মানে এখানে এম ডবল ডবল হবে, এম দুটো হবে, টি দুটো হবে আর ই দুটো হবে, ঠিক আছে। অপশন সি যারা করেছে তারা সকলেই সঠিক উত্তর, ঠিক আছে। ডবল ডবল এম, ডবল ডবল টি, ডবল ডবল ই, এরকম ভাবে তোমরা মনে রাখতে পারো। ওকে, নেক্সট প্রশ্ন দেখো, চুজ দা, ওই একই সঠিক বানানটি খুঁজে নিয়ে লেখো। ভ্যাকুয়াম কি হবে, ভ্যাকুয়াম বানান, ঠিক আছে। এখানে সঠিক উত্তর হবে অপশন বি, ঠিক আছে, VACUUM, ঠিক আছে। এই যে চলতে চলতে এই যে গর্ত, ঠিক আছে, এরকম করে মাথা রাখবে, ভ্যাকুয়াম, ঠিক আছে, গহ্বরকে বোঝায়, তাহলে ডবল ইউ কিন্তু এখানে হয়। ওকে, নেক্সট প্রশ্ন দেখো, 23 প্রশ্ন, এটা হচ্ছে স্পট দ্য এরর, ঠিক আছে, স্পটিং এরর থেকে নেওয়া হয়েছে একটা প্রশ্ন, যেখানে ভুল খুঁজে বার করো, কোথায় ভুল আছে। এই লাইনটাকে পড়বে, এই লাইন থেকে দেখবে এই যে প্রত্যেকটা লাইনের যে অংশগুলোকে, ঠিক আছে, পার্ট করে করে এখানে কিন্তু মার্ক করে দিয়েছে, ABCD অপশন করে দিয়েছে। তো এখানে যেটা ভুল থাকবে সেই অপশনটাই, তো সেই অপশনটা তোমরা মানে ক্লিক করবে, অপশনটাই লিখবে। দেখো, অন অফ মাই ফ্রেন্ড ইজ গোয়িং টু কলকাতা, অন অফ মাই ফ্রেন্ড, ঠিক আছে, ইজ গোয়িং টু কলকাতা। এখানে এমনি যারা প্র্যাকটিস করা তারা এমনি বুঝতে পারবে অন অফ, এই যে অন অফ, এটার দিকে আশা করি সকালে চোখ পড়বে। অন অফ যদি থাকে কোনো জায়গায়, যদি দেখো অন অফ যদি থাকে তাহলে তারপরে যেই তোমার সাবজেক্টটা হয় বা নাউন হয়, সেই নাউন হয় সবসময় প্লুরাল। কি হয়, প্লুরাল হয়। অন অফের পর যেই নাউনটা হয় সেটা হয় প্লুরাল নাউন। কি হয়, প্লুরাল নাউন হয়। কিন্তু এখানে দেখো সিঙ্গুলার আছে, ফ্রেন্ড আছে, এখানে ফ্রেন্ড হতো, কি হতো, ফ্রেন্ডস হতো, ঠিক আছে। আমার বন্ধুর মধ্যে একজন, ফ্রেন্ডস হতো। অন অফ বলেছে, তাহলে বন্ধুর মধ্যে একজন কলকাতা গেছে, এরকমই অর্থ দাঁড়াবে, ঠিক আছে। অন অফ মাই ফ্রেন্ড, বন্ধুর মধ্যে একজন না, বন্ধুগুলোর মধ্যে একজন, এরকম একটা মানে দাঁড়াবে, ঠিক আছে। অন অফের ক্ষেত্রে সবসময় তারপরে কি হয়, প্লুরাল নাউন কিন্তু ব্যবহার হয়। তাহলে এখানে কি হতো, ফ্রেন্ডস হতো। তাহলে ভুল কোথায় আছে, অপশন এতে ভুল আছে, তাহলে অপশন এটাই কিন্তু হবে সঠিক উত্তর, যেটা ভুল আছে সেটাই কিন্তু সঠিক উত্তর হবে। স্পোর্ট দ্য এরর, সেম প্রশ্ন, একই রকম। দেখো লাইনটাকে ভালো করে পড়ো, বাংলা মানে বের করার চেষ্টা করো, যেখানে যেখানে ট্রিক্স লাগবে সেখানে খাটাও, রুলসগুলো একটু মেমোরাইজ করো, দেখবে এমনি অ্যান্সার করতে পারো।
কি বলছে দেখো, ভালো করে পড়তে হবে। হি ইজ মোর টলার দ্যান হিজ ব্রাদার, হি ইজ মোর টলার দ্যান হিজ ফাদার। দেখো এটা একটা ডিগ্রি থেকে নেওয়া একটা প্রশ্ন, ঠিক আছে। এখানে বলেছে সে হচ্ছে তার ভাইয়ের থেকে অনেক কি, টলার মানে কি লম্বা। তাহলে দেখো এখানে তো বলেই দিচ্ছে টলার, টলার মানে তো লম্বা, আমরা জানি টল টলার টলেস্ট, তাই তো, টল টলার টলেস্ট এরকম ভাবেই হয়, তাই তো, গুড বেটার বেস্ট এরকম করে আমরা চেঞ্জ করি। তাহলে ই আর যোগ করেই তো তোমার কম্পারেটিভ ডিগ্রি করা হয়, তুলনামূলক যে ডিগ্রিগুলো হয়, তাই তো। তাহলে এখানে তো করেই দেওয়া আছে, এখানে আবার মোড দেওয়া দরকার, এখানে মোড এক্সট্রা ইউজ করা হয়েছে, তাই তো। তাহলে এখানে ডাবল কম্পারেটিভ কিন্তু ব্যবহার করা হয়েছে, ডাবল কম্পারেটিভ কিন্তু এখানে ব্যবহার করা যাবে না, এটাই কিন্তু ভুল। তাহলে ভুল কোথায় আছে, অপশন বি তে কিন্তু ভুল আছে, ডাবল কম্পারেটিভ কিন্তু ব্যবহার করেছে, মোড ব্যবহার করেছে আবার টলার করেছে, হয় যে কোনো একটা করতে হবে, কিন্তু এখানে তো মোড হবে না, যেহেতু টলের কম্পারেটিভ ডিগ্রি করা যায় ইয়ার যোগ করে, যেগুলো করা যায় না সেগুলো আমি মোড বা মোস্ট ইউজ করবো, ঠিক আছে। এ হচ্ছে ব্যাপার, এখানে বি হবে ভুল, ঠিক আছে। মানে কি হতো, এমনি হি ইজ টলার দ্যান হিজ ব্রাদার এরকম হতো, মোড এখানে হতো না। লাস্ট প্রশ্ন, ঠিক আছে, লাস্ট প্রশ্ন, এটাও করিয়ে দিচ্ছি। কি হবে, কি বলছে দেখো, ম্যাথামেটিক্স আর এ ডিফিকাল্ট সাবজেক্ট। ম্যাথামেটিক্স হচ্ছে একটা খুব জটিল একটা সাবজেক্ট বা কঠিন একটা সাবজেক্ট এটা বলা হয়েছে। তো দেখো এখানে ম্যাথামেটিক্সটাকে যদি ভালো করে লক্ষ্য করো তাহলে লাস্টে কিন্তু এস আছে ম্যাথামেটিক্স, কিন্তু এটা কিন্তু প্রকৃত ম্যাথামেটিক্সের বানান। তাহলে এমন কিছু কিছু আমাদের সাবজেক্ট আছে বা এমন কিছু কিছু ওয়ার্ড আছে যেগুলো দেখতে অনেকটা প্লুরালের মতো দেখতে গেলেও সেগুলো হচ্ছে সিঙ্গুলার, সেগুলো প্রকৃতপক্ষে সিঙ্গুলারই হয়, ঠিক আছে। যেমন ফিজিক্সেরও PHYSICS হয়, ঠিক আছে, সিঙ্গুলার। দেখতে অনেকটা প্লুরালের মতো লাগে কিন্তু এগুলো কিন্তু প্রকৃতপক্ষে সিঙ্গুলার, ঠিক আছে। কিন্তু দেখো এখানে কিন্তু আর বসিয়ে দিয়েছে, কিন্তু এখানে আর হবে না, এখানে কি হবে, এখানে কিন্তু ইজ হবে, কি হবে, ইজ হবে, ঠিক আছে। তাহলে ভুল কোথায় আছে, ভুল কিন্তু বিতে আছে, অপশন বি হবে সঠিক উত্তর, ঠিক আছে, অপশন বি। তারপরে এখানে আর হতো না, এখানে হতো ইজ, ঠিক আছে, এখানে কিন্তু ভুল আছে। তাহলে ফিজিক্স এছাড়াও বিভিন্ন রকম তোমার কনসেপ্ট রয়েছে যেগুলোতে কিন্তু তোমার দেখতে মনে হয় যে এগুলো প্লুরাল, কিন্তু এগুলো আদেও সিঙ্গুলার নাউন, ঠিক আছে। এগুলো কিন্তু পরীক্ষায় বারবার দেয়। তো এরকম কয়েকটা যদি উদাহরণ বলো তাহলে আমি লিখে দিতে পারি। ইকোনমিক্সও হতে পারে, ঠিক আছে, ইকোনমিক্স এগুলো লাস্টে এস আছে, অনেকেই ভুল করো, ঠিক আছে, ফিজিক্স। তো এরকম বিভিন্ন সাবজেক্ট বিভিন্ন রকম ওয়ার্ড রয়েছে যেগুলো তোমার লাস্টে কিন্তু এস থাকে, ঠিক আছে। এগুলো থেকে অনেকেই ভাবে যে এগুলো হয়তো প্লুরাল, এগুলো কিন্তু প্লুরাল না, এগুলো হচ্ছে সিঙ্গুলার, ঠিক আছে। তো আশা করি ক্লাসটা তোমাদের ভালো লাগলো। আজকের এই ক্লাসে আমরা টোটাল 25টা প্রশ্ন একদম ডিটেলসে আলোচনা করলাম যতদূর সম্ভব, ঠিক আছে। এবং এইভাবে তোমরা প্র্যাকটিস করো, ঠিক আছে, এবং যে নোটসগুলো তোমাদের দেওয়া আছে সেগুলো ভালো করে প্র্যাকটিস করো, মেমোরাইজ করো, ঠিক আছে, কনসেপ্ট আকারে। আশা করি সকলেই ইংলিশটাকে ইমপ্রুভ করতে পারবে, ঠিক আছে। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।